আসসালামু আলাইকুম ক্লাস 9 এর ছেলেরা। ঈদের পর আজকে তোমাদের প্রথম ক্লাস। ঈদে সকলে খুব ভালো মজা করেছো, খুব ভালো কাটিয়েছো আশা করি। এবার আবার তোমাদের পড়াশোনার মধ্যে ফিরে আসতে হবে। অনেকদিন ছুটি কাটানো হলো, তো সেই উদ্দেশ্যে আজ থেকে নতুনভাবে তোমাদের আবার শুরু হচ্ছে। যারা এখনো সিরিয়াস হতে পারোনি পড়াশোনার প্রতি, তাদেরকে আমি আহ্বান করছি, তোমরা পড়াশোনার প্রতি এবার সিরিয়াস হও, একটু ভালো করে পড়াশোনা করো, অন্তত রোজকার পড়াগুলো রোজ করে নেওয়ার চেষ্টা করো। আজকে আমি তোমাদের ভাব সম্প্রসারণ, নির্মিতি অংশের মধ্যে ভাব সম্প্রসারণ পড়াবো। তো ভাব সম্প্রসারণে যাওয়ার আগে দু একটা কথা বলে নেওয়া প্রয়োজন। তোমরা কজন ভাব সম্প্রসারণ সম্পর্কে জানো আমি জানি না, তবে যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি, ভাব সম্প্রসারণ অর্থাৎ ভাব সম্প্রসারণ অর্থাৎ একটা মূল ভাব থাকবে, সেটিকে আমরা সম্প্রসারণ করব অর্থাৎ বাড়াবো। তার মূল অর্থগুলো বিবেচনা করে তাকে আমরা বাড়াবো মানে এই নয় যে আমরা যা খুশি লিখে সংখ্যা বাড়িয়ে দিয়ে জায়গা বাড়িয়ে দিয়ে লিখে ফেলবো, তা নয়। সেই ভাবের মধ্যে মূল যে অংশটি আছে সেটা সম্পর্কে তোমার যে ভাবনা, সেই সম্পর্কে গুছিয়ে বুঝিয়ে লেখার নামই ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে দু চারটে কথা মনে রাখা খুব প্রয়োজন। দেখবে তোমরা ভাব সম্প্রসারণে যে 1 লাইন 2 লাইন বা 4 লাইনের যে লেখাটি থাকবে সেটি খুব মন দিয়ে পড়ো, দেখবে তাতে দুটি অর্থ তুমি বুঝতে পারবে। একাধিকবার প্রয়োজন হলে পড়ো। যেমন একটা অন্তর্নিহিত অর্থ থাকবে অর্থাৎ ভিতরের অর্থ, আর একটি বাইরের অর্থ থাকবে যেটি খুব সহজে বোঝা যায়। অন্তর্নিহিত অর্থ অর্থাৎ তোমার ভাবনাটা এখানে প্রকাশ করা খুব প্রয়োজন। কিছু নিয়ম এখানে পালন করতে হয়, যেমন যদি বুঝতে না পারো বারবার পড়তে হয় লাইনটি, এবং তার মূল ভাবনাটা তোমায় বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমায় লিখতে হবে। প্রথম পয়েন্টস। দ্বিতীয় পয়েন্টস কি আছে, তোমাদের মনে রাখতে হবে যে কোনো একটি ভাষাতে তোমরা লিখবে, অর্থাৎ সাধু এবং চলিত যেন মিশে না যায়। যদি তোমরা সাধুতে লিখো তো সাধুতেই লিখবে, এবং চলিতে লিখলে চলিতে লিখবে। তবে মনে রাখবে চলিত লেখাটাই সবচেয়ে ভালো। চলিত অর্থাৎ আমরা সাধারণত যে ভাষায় কথা বলি সেটাই চলিত ভাষা। তোমাদের চলিত ভাষায় লেখার কথাই বলা হয়েছে, তোমরা চলিত ভাষাতেই লিখবে, এটাই বরং ভালো। চলিত ভাষা অর্থাৎ তোমার ভাবনাটার ভাষাটাই তুমি লিখবে, কোনো কাব্যিক ভাষা লাগানোর কোনো প্রয়োজন নেই, এটা একটা মনে রাখবে। তৃতীয়ত তোমরা মনে রাখবে ভাষাটা যেন সহজ সরল হয়, যেন কঠিন কঠিন ভাষা লাগিয়ে দিয়ে তোমরা সেটি প্রকাশ করো না। 4 নম্বর পয়েন্টস হলো কোনো অত্যধিক অলংকারযুক্ত শব্দ লাগানোর কোনো প্রয়োজন নেই। আর 5 নম্বর মনে রাখবে কোনো ওই কবির কল্পনা অর্থাৎ কবি অমক বলেছেন দিয়ে 2-4টে লাইন দিয়ে অনেক বড় ব্যাখ্যামূলক লেখার দরকার নেই। শুধু মূল বিষয়টি বুঝিয়ে বলার মতো থাকলেই হবে। আজকে আমরা 2-3টে পড়ব, তার মধ্যে প্রথমটি যেটি সেটা তোমরা খুব ভালো করে দেখে নাও। প্রথমটা দেখো, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। এখানে দেখো স্বার্থমগ্ন বলতে কি বোঝায়, যে নিজের স্বার্থের জন্য মগ্ন, অর্থাৎ সে তার নিজের ফায়দা ছাড়া, নিজের লাভ ছাড়া, নিজের কিছু উপার্জন ছাড়া, নিজের স্বার্থ ছাড়া সে কোনোদিন কিছু ভাবতে পারেনি। সে পরের উপকার, পরের জন্য ভাবার কোনো প্রবণতা, ইচ্ছা, মানসিকতা নেই। মানবিক প্রবৃত্তিগুলোও সে হারিয়ে ফেলেছে, অর্থাৎ সে একটা সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ। সেই সংকীর্ণতার মধ্যে তার নিজের স্বার্থ ছাড়া, নিজের প্রয়োজন ছাড়া, নিজের ছাড়া, আপন ছাড়া, নিজের স্বকীয়তা ছাড়া তার মধ্যে কোনো কিছু লক্ষ্য করা যায় না। সে বৃহৎ জগৎ তার জন্য একটা উপকরণ মাত্র। বৃহৎ জগতের সম্পর্কে তার রিলেশন, সম্পর্ক কিছুই থাকে না। সে কোনোদিন বড় মানুষ হতে পারে না, বড় মাপের মানুষ হতে পারে না।
সে সম্পূর্ণ একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। সেই সংকীর্ণতা সে মানুষকে জড়বস্তুতে পরিণত করে। এখানে দেখো যে ওই স্বার্থমগ্ন, অর্থাৎ যে নিজের স্বার্থের জন্য মগ্ন হয়ে রয়েছে তার কথা বলা হচ্ছে। বৃহৎ জগতে সে কখনো বাঁচেনি। বৃহৎ জগতে অনেক বড়, অনেক অনেক ভাবধারার মানুষ পাওয়া যায়। স্বার্থ বাদ দিয়েও তাদের সাথে একটা রিলেশন তৈরি করতে হয়। আজকে রাস্তার ধারে যদি একজন মরে পড়ে থাকে, সে বিনা স্বার্থের লোকগুলি কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাবে, তাদের কোনো বেনিফিট নেই। কিন্তু মানুষ যদি সে স্বার্থের ওপরে না উঠতে পারে, তাহলে মানুষ হতে পারলো না, তার মধ্যে মানও থাকবে না, হুঁশ ফিরতে পারবে না। অর্থাৎ মানুষ যখন তার নিজের স্বার্থ বাদ দিয়ে একটা বৃহৎ স্বার্থের কথা ভাববে, যখন সমগ্র মানব সকলের কথা ভাববে, তখনই মানুষ তার মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তুলবে, গড়ে উঠবে সত্যি করে এক মানব সমাজ, যেখানে ভালোবাসা, আন্তরিকতা, সহানুভূতি এইগুলোর অর্থ প্রকাশ পাবে। না হলে একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মধ্যে মানুষ চলে যাবে। তোমাদের এই ভাব সম্প্রসারণে এটাই মূল অর্থ। তোমরা এটা, আমি মূল জিনিসটা বুঝিয়ে দিলাম, তোমরা একটু নিজের ভাষায় লিখবে, লিখে আমাকে পারলে একটু দেখিয়ে নেবে, বা তোমরা লিখে রাখবে। তবে ভালো হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে নেবে, কারো যদি কোনো কারেকশন থাকে আমি করে দেবো। পরেরটা দেখো, দেখো যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান। দেখো এখানে মরা আর প্রাণ দেওয়া দুটোই কিন্তু মৃত্যু। মরা আর প্রাণ দেওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। মরা অর্থাৎ বাড়িতে বসে রোগ ভোগ করে কেউ যদি মারা যায়, কিংবা অ্যাক্সিডেন্টেই যদি কেউ মারা যায়, সমাজের সে খুব একটা ক্ষতি করতে পারলো না, তার পরিবার পরিজন হয়তো তাকে মনে রাখবে, কিন্তু সেই পরিবারের গণ্ডির বাইরে তার কোনো প্রভাব সে বিস্তার করতে পারেনি, কারণ সমাজ তথা দেশ এতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হলো না। ক্ষতিগ্রস্ত হলো হয়তোবা একটা পরিবার। কিন্তু এখানে প্রাণ দেয়া কথার অর্থ দেশের জন্য প্রাণ দেওয়া, শহীদ হওয়াকে বলা হচ্ছে। যে নিজের পরিবারকে বাদ দিয়ে সমস্ত ভারতবর্ষকে সে নিজের পরিবার ভেবেছে। ভারতের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য যে প্রাণ বিসর্জন দেয়, সেই তো সত্যিকারের শহীদ। আর শহীদকে মানুষ কখনো ভোলে না। আজ বহু বছর আগে ক্ষুদিরাম বসু মারা গেলেও, প্রফুল্ল চাকি মারা গেলেও, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেলেও, মাতঙ্গিনী হাজরা মারা গেলেও, আজকে আমরা সম্মানের সাথে তাকে স্মরণ করি। তার জন্মদিন, মৃত্যুদিন আমরা সম্মানের সাথে তাকে স্মরণ করি। অর্থাৎ সে মৃত্যু সার্থক মৃত্যু, সে নিজের জন্য নয়, ব্যক্তি স্বাতন্ত্র নিজের সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য সে মৃত্যু নয়, সংকীর্ণতার মৃত্যু নয়। এই মৃত্যু দেশের জন্য, দেশের ভালোর জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের শৃঙ্খল মোচনের জন্য। আজও সেই বর্ডারের গোড়ায় অন্য দেশের সাথে যুদ্ধ করে যে সমস্ত বীর সৈনিকরা প্রাণ দেয়, তারা শুধু মরে না, তার প্রাণ দেয়, তারা শহীদ হয়। আর সেই শহীদের সম্মান আমরা আজীবন করে আসবো, আজীবন করে আসি। তাই শুধু মরে না, যারা যারা প্রাণ দেয়, দেশের জন্য প্রাণ দেয়, বড় কিছুর জন্য প্রাণ দেয়, শহীদ হয়, তাদেরকে মানুষ সম্মান করে। তার মৃত্যু হোক সম্মানের, যে বহু বছর পর্যন্ত মানুষের স্মরণে থাকবে, মরণে থাকবে। ঠিক আছে, এর পরেরটা দেখো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর এপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপার। এর মধ্যে বাহ্যিক একটা শর্ত তোমরা একটা বুঝতে পারছো। নদীর এপার বলছে ওপারে সুখী, ওপার বলছে এপারে সুখী, একটা সাধারণ অর্থ এখানে প্রকাশ পাচ্ছে, কিন্তু এর অন্তর্নিহিত অর্থর কথা আমরা ভাববো। দেখো, নদী অর্থাৎ মানুষের জীবনের কথা বলা হচ্ছে। নদীর মতো সময় বয়ে চলেছে, সেই সময়ের মধ্যে এপার আমাদের জীবন, ওপার এক মানুষের জীবন। অর্থাৎ আমরা নিজের সুখে কোনোদিন সন্তুষ্ট হতে পারিনি। আমার মনে হয় যেন অন্যজন, অন্য মানুষ আমার থেকে বেশি সুখে আছে, সেই সুখটা যেন আমার প্রয়োজন।
তাই আমার যতই যাই না, যত ধন ঐশ্বর্য যাই পাই না কেন, আমরা কোনোদিন সন্তুষ্ট হতে পারলাম না, আমরা কোনোদিন স্যাটিসফাইড হতে পারলাম না, আমরা কোনোদিন সন্তুষ্টির নিঃশ্বাস ফেলতে পারলাম না। শুধু এটা মনে হয় যে না, আমরা হয়তো সুখী নেই, আমরা হয়তো এখনো আমাদের মধ্যে কিছু খামতি থেকে গেছে। নদীর ওপারে যারা বসবাস করে, অর্থাৎ যারা অন্য মানুষ আছে, তাদের মনে হয় যেন এরা আমার থেকে অনেক বেশি সুখী, ও অনেক কিছু পেয়েছে, ও অনেক কিছু। দেখবে তোমার মনে হয়, তোমাদের একটা উদাহরণ দিই, যদি তোমাদের পাশের জন একটা পরীক্ষায় লিখছে খুব ভালো করে, তুমিও লিখছো, তো একটা প্রশ্নের উত্তর তুমি সঠিক জানো, তুমি বাই চান্স তোমার পাশের বন্ধুকে জিজ্ঞেস করছো যে হ্যাঁ কি লিখেছিস, ও হয়তো ভুল উত্তরটা বলছে, তোমার মধ্যে একবার হলে শঙ্কা জাগবে যে না, মনে হয় ওটাই ঠিক, আমারটা ভুল। কেন? আমাদের মধ্যে সেই স্যাটিসফ্যাকশনের অভাব আছে, আমাদের মধ্যে সেই কনফিডেন্টের অভাব আছে, আমাদের মনে হয় যেন ওটাই ঠিক। দেখবে তুমি তোমার বন্ধুর কথা শুনে ভুল লিখে এসছো, কিন্তু তোমার নিজের কথা শুনে তুমি ঠিক, নিজের মনের কথা শুনে তুমি ঠিকটা লিখতে পারলে না। মানুষের চরিত্র ক্ষেত্রে এটাই ঘটে, এটা অন্তর্নিহিত অর্থ। দেখবে মানুষ কখনো সন্তুষ্ট হতে পারেনি, আজীবন হয়ে আসছে, তার ইচ্ছা, চাওয়ার, আকাঙ্ক্ষার যেন কোনো শেষ নেই। কবে যে শেষ হবে তারও কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ একটা মানুষ, তার চাহিদা যেমন বেড়ে চলেছে, তার মধ্যে সেই আকাঙ্ক্ষাটা বেড়ে চলেছে, তার মধ্যে এই নাই নাই প্রবণতাটাও বেড়ে চলেছে, সে কখনো সন্তুষ্ট হতে পারছে না। মনে হচ্ছে যেন নদীর ওপারেতেই শোক, ওপারেই যেন সকলে সুখী, অন্যজন যেন সবচেয়ে বেশি সুখী, আমি দুঃখী, আমার কিছু নেই, আমি যেন এতে সন্তুষ্ট হতে পারছি না। কিন্তু সে যদি ওই নিজে যা আছে সেটুকু নিয়ে যদি সন্তোষ প্রকাশ করে, তাহলে হয়তো তার সমস্ত সুখের হাতছানি, সুখের চাবিকাঠি সে পাবে, সেটাতে সে সুখের রাজত্ব ফিরে পাবে। কিন্তু মানুষ সেটা করে না। এই ছোট্ট 4টি লাইন থেকে এটাই আমরা বুঝতে পারছি। যা 3টে আমরা ভাব সম্প্রসারণ করলাম, তোমরা করবে কি, একটা একটা করে তোমাদের নিজের মতো করে, নিজের ভাবনার সাথে মিশিয়ে, নিজের ভাবনা নিজের ভাষায় আমাকে লিখে দেখাবে। কোনো কারেকশন থাকলে আমি করে দেবো। বাকি পড়াশোনা করবে এই আশা নিয়ে, এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি। আবার ইনশাল্লাহ পরের দিন দেখা হবে।